যারা অনেক কনফিউশন আছেন, বিশেষ করে যারা জগন্নাথে এক্সাম দিচ্ছেন, আপনারা দেখছেন যে 12,400 টাকা একটা ফর্ম ফিল আপ দিয়েছে আপনাদের, তাই না? জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যে এই 12,400 টাকা আপনাদের অ্যাডমিশনে ভর্তির জন্য লাগবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কি তার আগে কোনো পরীক্ষা দিবেন না, বা পরীক্ষাটা কি আদৌ হবে না? পরীক্ষা হবে, অবশ্যই হবে, কিন্তু তার আগে আপনাকে যে বিষয়টা নিশ্চিত করতে হবে যে আপনি 100% ওইখানে এলিজিবল হচ্ছেন কিনা। এটা জাস্ট খসড়া দিয়ে দিচ্ছে যেন স্টুডেন্টরা মেন্টালি প্রিপারেশন নেয় যে এক্স্যাক্টলি তারা যখন সিলেকশনে যাবে, হুম, তখন তারা সরাসরি যেন ওই যে প্রিপারেশনটা আছে, ওই প্রিপারেশনের জন্য যা প্রাইস পে করা লাগবে সেই পেটা যেন আগে থেকে অ্যাডভান্স করতে পারে বা গুছিয়ে রাখতে পারে, বুঝছেন? এটা হইতেছে মেইন ব্যাপার। তো আমরা লাস্ট প্রিপারেশন থেকে যা যা কথাবার্তা বলেছি তার প্রতিটা যেই ক্লাসের রেকর্ডিংটা আছে সেটা গ্রুপে আমাদের সেন্ড করা আছে। আমি আপনাদের সাথে আরেকবার শেয়ার করি, সবাই খেয়াল করেন কি কি আমরা ডিসকাশন করেছি, ঠিক আছে? আপনারা সবাই হচ্ছে অল ইউনিভার্সিটি এখানে আসবেন, আসার পরে হচ্ছে এখানে আপনি যখন পিন মেসেজে যাবেন তখন এখানে সরাসরি আস্তে আস্তে সব স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে সব ড্রামা এন্ড ড্রামাটিক্স এর পডকাস্ট নিয়ে আলোচনা করা আছে, এরকম টাইপের বিষয়। তো আমি যদি প্রথম থেকে আসি, সবাই খেয়াল করেন এখানে আমরা প্রথম যে দুইটা চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলেছি, এই যে তার সবকিছুর মানে ইনফরমেশন স্ক্রিপ্ট এখানে দেওয়া আছে, এই অডিও স্ক্রিপ্ট। আর অডিও স্ক্রিপ্টের রেকর্ডিংটা হচ্ছে আপনি সরাসরি এই দুই, লাস্টে 3 গেল আর এখানে হচ্ছে এই যে 2 আর 1 এখানে পেয়ে যাবেন। এক নম্বরে হচ্ছে ড্রামা যে পডকাস্টটা আছে, এখানে হচ্ছে সরাসরি আপনারা আপনারা কিভাবে নিজেদের প্রেজেন্ট করবেন, সবার আগে এক্সাম হলে যখন যাবেন তখন নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন, বা কি কি বিষয়ে আপনি নিজেই পরিচয়ের থ্রুতে উপস্থাপন করবেন, সবকিছু নিয়ে আমরা এখানে ডিসকাশন করেছি, কথা বলেছি। এন্ড ফোর্থ নাম্বারে হচ্ছে আমরা 3-4টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে কথাবার্তা বলেছি, যেখানে কোয়েশ্চেন নাম্বার 1 ছিল যে আপনারা যখন আপনাদের যখন আস্ক করা হবে যে কেন আপনি নাট্যকলায় পড়তে আসছেন, আপনার ফ্যামিলি কি রাজি, আপনি যদি চান্স পেয়ে যান তাহলে ফ্যামিলি কি খরচ বেয়ার করবে, এরকম নানাবিধ কোয়েশ্চেন্স নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম, ঠিক আছে? ওই সকল জায়গায় এটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় আর গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা সবাই হচ্ছে এগুলো ভালোভাবে রেকর্ডিং গুলো ফলো করবেন, দেখবেন। নাটকের হ্যাঁ, দর্শকদের উপরে আমরা ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের কিছু বিষয় নিয়ে আজকে কথাবার্তা বলবো, বাট তার আগে হচ্ছে আমাদের আরেকটু ইন ডেপথ ডাইভিং, আমরা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রসেস বা আমাদের যে প্র্যাকটিসটা আছে এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো এক্সাম হলে দিন থেকে শুরু করে এক্সাম হলে লাস্ট অব্দি পর্যন্ত কিভাবে কি হবে, এই টোটাল যে আমরা লাস্ট 4 থেকে 5টা ক্লাস করলাম এর একটা কমপ্লিট রেকর্ড, একটা ধারণা আমি আপনাদের এখন দিব, ঠিক আছে? কিভাবে যাবতীয় প্রসেস গুলো হবে। সো টোটাল এক্সামটা হচ্ছে আপনার উপস্থাপনা, আপনার ভয়েস, আপনার গেস্টার পোস্টার, আপনার যে ওভারঅল অ্যাডভান্সমেন্টটা আছে সেই বিষয়টা আপনার এক্সামিনার দেখতে চায়। তো যারা নতুন আছেন বা যারা অলরেডি পুরাতন আছেন, সবার উপর বেস করে আমি এই কোশ্চেন অ্যান্সার গুলো করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে আপনাকে যেভাবে উপস্থাপন করা হবে সেটা হইতেছে যে আপনি এক্সাম হলের আগের দিন নিজেকে প্রস্তুত নিবেন। ড্রেস কোড খুব বেসিক, খুব ওভার ক্যাজুয়াল হওয়া যাবে না, একদম বেসিক ফরম্যাটে যাওয়া লাগবে। মেয়েরা সালোয়ার কামিজ পরতে পারেন অথবা জেনেরিক জামা কাপড়ই পরতে পারেন, জিন্সের প্যান্ট যা পরেন নর্মালি, ওনার নিয়েও যেতে পারেন, ওনার ছাড়াও যেতে পারেন, ইটস আপ টু ইউ, যারা যেভাবে কমফোর্ট ফিল করেন। পুরুষরা যারা ভাইয়ারা আছেন তারা হচ্ছে পাঞ্জাবিও পরতে পারেন, নর্মাল আপনারা যে শার্ট বা ইয়ে পরে যাচ্ছেন সেটাও যেতে পারে। তো যখন আপনি কোনো ড্রেস কোড মেনটেন করবেন তখন তারা মনে করে যে আসলে আপনি কোনো পারফরমেন্স করবেন বা আপনি এই ব্যাপারটা নিয়ে একটু বেশি সিরিয়াস, ঠিক আছে? তো ওই বিষয়ের উপর বেস করে আপনি নিজেকে সেভাবে উপস্থাপন করবেন বা তুলে নিয়ে ধরার চেষ্টা করবেন। আচ্ছা, তো এই হয়ে গেল ড্রেস কোডের ব্যাপার।
এক্সাম হলের পারফরমেন্সের দিন অনেক স্টুডেন্টরা থাকে যারা অনেক বেশি কনফিউশন থাকে বা যারা আসলে জানতে চায় যে আসলে তারা কি কোনো সার্টিফিকেট নিয়ে যাবে কিনা প্রিভিয়াসলি এক্সাম হলে যেটা নিয়ে যাওয়া লাগবে সেটা বাদেও। সো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যদি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট থাকে যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষার জন্য আপনি এটা ক্যারি করতে পারেন, ঠিক আছে? আদারওয়াইজ আপনার যদি মনে হয় যে আপনার যদি মনে হয় যে আসলে আপনার কাছে কোনো সার্টিফিকেট নেই, ইটস ওকে। মেইন পারফরমেন্সটা হচ্ছে আপনার ওখানে গিয়ে করা লাগবে, আপনার সার্টিফিকেট আপনার পারফরমেন্স করে দিবে না, তো এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? আপনাকে কিছু জেনেরিক কোশ্চেন করা হবে, এই জেনেরিক কোশ্চেন যদি আপনি ভালোভাবে অ্যান্সার করতে পারেন দেন ইউ উইল বি ইউ উইল বি 100% এনশিওর ইউর সেলফ দ্যাট যে আপনি চান্স পাচ্ছেন। আর এগুলো যদি আপনি একটু কনফিউশনাল অ্যান্সার করেন দেন আপনার এক্সামিনার আপনার প্রতি একটু কনফিউজ থাকবে, তারা আপনাকে হয়তো বা একটা চান্স দেওয়ার চেষ্টা করবে, বাট হয়তো বা চয়েস লিস্টের উপর ডিপেন্ড করে। তো এক্সাম কমিটি থাকে, এক্সাম বোর্ড থাকে, এক্সাম বোর্ডের দায়িত্ব হচ্ছে আপনাকে আপনার ভেতর থেকে আপনাকে ক্ল্যারিটি দেওয়া এক্সাম কমিটির কাছে যে আপনি আদৌ এই প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা রাখেন কিনা, এরকম। আর এক্সাম কমিটির যে বিষয়টা আছে তারা হচ্ছে ওই সার্কুলার সবকিছু দেয়, ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস এরকম। তো জেনারেলি বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে তার ভেতরে সব ইউনিভার্সিটি নাট্যকলাটাই সেরা। জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, ঢাকা, ঠিক আছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এই আর হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, এই 6টা ইন্ডিভিজুয়াল জায়গা আছে যেখানে টোটাল 130 থেকে 40টা সিটস এর পেছনে মোট স্টুডেন্টরা ফাইট করে থাকে যে তারা আসলে নাট্যকলায় কিভাবে কি প্রিপারেশন নিচ্ছে, কিভাবে কি মানে পরীক্ষা দিচ্ছে, চান্স পাচ্ছে। আর এরাই হচ্ছে বাংলাদেশের বিভিন্ন কালচারাল স্পেসে, কালচারাল যে প্রফেশনাল এরিয়া আছে সেখানে চাকরি বাকরি করে, প্লাস পারফরমেন্স বিভিন্ন কিছু করে আর একটু ডিফারেন্ট হয়। তো অনেক ব্যাপার স্যাপার থাকে এর ভেতরে জড়িত থাকে যেটা তাকে একজন স্টুডেন্টকে আসলে নেক্সট লেভেলে নিয়ে যায়। তো যাক, এটা আমাদের মেইন ডিসকাশনের টপিক না, আমরা হচ্ছে প্রফেশনাল বিষয় নিয়ে কথাবার্তা বলবো না, আমাদের মেইন ডিসকাশনের জায়গা। তো আপনি এক্সাম হলে গেলেন, আপনার ড্রেস কোড মোটামুটি ঠিক আছে, আপনার হাতে এক্সট্রা কিছু সার্টিফিকেট আছে কালচারাল, আপনি সেগুলো নিয়ে গেলেন, আপনি নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছেন। এখন কিভাবে প্রেজেন্ট করবেন এটা হচ্ছে মেইন ব্যাপার। সো সবার আগে হচ্ছে আপনি যেই বিষয়টা আপনার করতে হবে, আপনি এক্সাম কমিটির সামনে আপনার নিজেকে উপস্থাপন করতেছেন বিভিন্ন ধরনের, কি বলেন তো, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করার মাধ্যমে। তো সবার আগে তারা আপনাকে আপনার বলবে আপনি মানে তারা আপনাকে নাম জিজ্ঞেস করবে, দেন আপনি আপনার নামের সাথে কিছু এক্সট্রা বিষয় অ্যাড করতে পারেন যে আপনি বা আপনার পরিচয়। তারা বলবে যে বসে আছে আপনার সামনে 4-5 জন ব্যক্তিত্ব, তার সামনে টেবিল, এক 1 ফিট 2 ফিট দূরে আপনি দাঁড়ায় আছেন, ঠিক আছে? তো এন্টার করলেন, আদাব নমস্কার বললেন, যে যে যার ধর্মের গ্রিটিংস করবেন। এরপরে হচ্ছে আপনি সরাসরি তাকে আপনার পরিচয় দিবেন যখন তারা আপনাকে পরিচয় আজ করবে। পরিচয়টা হইতেছে এরকম যে আপনি আপনার নাম বলবেন, নামের সাথে আপনি কোথায় থেকে এসেছেন সেটা বলবেন, আর ছোটবেলা থেকে কি করতে পছন্দ করেন সেই বিষয়টা তাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন, অলরাইট? তো এতে করে আপনার 3-4টা কথায় 3-4টা বাক্যে তারা আপনার সম্পর্কে একটা বেসিক ধারণা করে ফেললো। এরপরে যদি এমন কোনো হয় ব্যাপার যে কোনো স্পেসিফিক লোকেশন যেটা বাংলাদেশের খুব কালচারাল জায়গা, দেন সেই কালচারাল জায়গা রিলেটেড কিছু কোয়েশ্চেন আপনার এক্সামিনার আপনাকে আস্ক করতে পারে। ফর এক্সাম্পল আপনি ময়মনসিং থেকে আসছেন, তো আপনার কাছে আস্ক করতে পারে যে ময়মনসিং এর একজন বিখ্যাত ব্যক্তিদের নাম বলো যে এই কালচারাল ইনার সাথে জড়িত রয়েছে, এরকম। তো আপনি তাকে সেটা বলবেন। আপনি যদি না জানেন, যেটা অনেস্টলি জানেন সেটা অনেস্টলি অ্যান্সার করবেন, যেটা জানেন না সেটা আপনি টেকনিক্যালি হ্যান্ডেল করে বলে দিবেন না, বলবেন যে এরকম ব্যাপার, এরকম কোয়েশ্চেনে এরকম ব্যাপার, তো আপনি এটা জানেন কিন্তু তার ফার্দার আপনি জানেন না বা আপনার হয়তো সেই ধারণাটা নাই। ইটস সিম্পল। এমন কিছু বলতে যাবেন না যেটা হয়তো বা খুবই একটা কনফ্লিক্ট তৈরি করে এক্সাম হলে, বা একটা স্ক্যাটার্ড সিচুয়েশন দ্বারাই এক্সামিনার মনে করে যে আসলে না আপনি আপনার অ্যান্সারের জন্য আপনি যে কোনো টাইপের ব্যাপারই বলতে পারবেন। ইউ শুড ট্রাই টু বি অনেস্ট। অনেক স্টুডেন্ট আছে এরকম করে ধরা খায় হুদাই, তাদের পরীক্ষা ভালো যায় বাট তারা লাস্ট অব্দি পর্যন্ত
আর টিকে না। তো যেই এক্সাম বোর্ডেই যান আপনাকে সবাই এরকম ডাইরেক্টলি আস্ক করবে, আর এরকম হয় সাধারণত। তো জেনারেল কোয়েশ্চেন আস্ক করার পরে আপনি যখন এক্সাম হলে নিজের পরিচয়টা দিলেন, তখন আপনার ওই পরিচয় রিলেটেড ব্যাপার থেকে হয়তো দুই একটা কোয়েশ্চেন আপনার মানে পার্টিকুলার পার্শিয়াল কোয়েশ্চেন হিসেবে অন্যান্য এক্সামিনার হয়তো আপনাকে আস্ক করতে পারে। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি যে অঞ্চল থেকে আসছেন সে অঞ্চলে বিখ্যাত ব্যক্তিত্ব হতে পারে, বা ওই অঞ্চলে কোনো বিখ্যাত গান হতে পারে, এরকম সে সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। এরপরে ফার্দার ওই কোয়েশ্চেন থেকে হচ্ছে আপনাকে আরো কিছু কোয়েশ্চেন আস্ক করবে যে হ্যাঁ আপনি এই টাইপের গান করে শোনান তাদেরকে। এখন আপনি যদি গানটা করতে পারেন দেন ইটস ফাইন, গুড ফর ইউ, আপনার স্কোর ইনক্রিজ হবে। দেন আপনার যদি গান করতে না পারে আপনার স্কোর ডিক্লাইন হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এই ছাড়াও আপনার যদি গানটা ভালো হয়, অনেক এক্সামিনার থাকে তারা আপনার অভিনয়টা জানতে আগ্রহী, বা তারা অভিনয় শুনতে বা দেখতে চায় সরি। তখন তারা আপনাকে অভিনয় করতে বলবে, দেন আপনি ট্রাই করবেন। আপনার পছন্দের যদি কোনো অভিনয় থাকে সেটা যদি তারা ডাইরেক্টলি বলে যে আপনি অভিনয় করে দেখান, তারা যদি কোনো অপশন না দেয় দেন আপনি অভিনয়টা করবেন। আদারওয়াইজ তারা যদি কোনো সিলেকশন দেয় আপনি সেখান থেকে অভিনয় করবেন। এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করে দেই যে অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট থাকে, যেখানে অনেক স্টুডেন্ট সংখ্যা বেশি থাকে এক্সাম হলে। সো দেখা যায় যে এক্সামিনার সবাইকে সুযোগ দেয়, তারা একসাথে দুই তিনজন স্টুডেন্টকে এক জায়গায় করে আস্ক করতেছে, বা তাদের একসাথে অভিনয় করানোর চেষ্টা করতেছে। ঠিক আছে? এবার আমরা কথাবার্তা বলবো বাচনভঙ্গি নিয়ে। আপনার ওভারঅল যে প্রেজেন্টেশন আছে, টোটাল যে আহ, আপনি পার্টিসিপেশন করতেছেন সেখানে আপনার যে প্রেজেন্টেশন আছে তার ভেতরে সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে আপনার বাচনভঙ্গি। আপনি কতটুকু শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন। বাট ইটস নট অলওয়েজ ওকে যে আপনি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলতেছেন, বাট যখন আপনাকে বলতেছে যে হ্যাঁ আপনি এমন কিছু করে দেখান যেটা আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে, তখন যদি আপনি না পারেন দেন ইট উইল বি হ্যাম্পার্ড ইউর স্কোর। তখন তারা ধারণা করেই বসবে যে আপনার লোকালিটি সম্পর্কে আপনার ধারণাটা কম, আপনার শেকড়ের টান আপনার উপর কম, বা আপনার সেই প্রভাবটা নাই আপনার জীবনে, বা আপনি সেই কালচারাল স্পেস থেকে বিলং করেন না তারা যেটা খুঁজতেছে, বা আপনার ফ্যামিলি হয়তো অতটা কালচারাল ওরিয়েন্টেড জায়গায় না। ঠিক আছে? সো ইটস নট ইউর ফল্ট, ইটস নট ইউর ফ্যামিলি ফল্ট, ইটস অল অ্যাবাউট দ্য সিচুয়েশন অ্যান্ড টাইম লাইন যেটা চলতেছে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আপনি যদি বাচনভঙ্গি আপনার তারা টেস্ট করে, তারা অনেক সময় এমন স্টুডেন্টও পায় যারা নর্মালি যখন কথা বলে তখন শুদ্ধতা প্রকাশ পায়, কথার চলিত রীতি প্রকাশ পায়, বাট যখন তারা তাদের কোনো একটা প্রসেসের থ্রুতে নিয়ে যায় যে একটা বই দিবে আপনাকে, সেই বইটা আপনাকে রিড আউট করতে হবে, যখন আপনি ওটা পড়তেছেন তখন আপনি বইটা পড়ার ভেতরে অনেকগুলো শব্দ বা টোন আছে যেগুলো আপনি অনেক বেশি পরিমাণ গোলায় ফেলতেছেন। তো এটা বেশ ইন্টারেস্টিং হয়, এটা খুব স্মার্ট একটা মুভ হয় একজন স্টুডেন্টের। কারণ আপনি যদি ওই জায়গাগুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে না পারেন দেন আপনার কিন্তু এখানে স্কোর মাঝে মাঝে কমে যায়। আচ্ছা, এই হয়ে গেল ব্যাপার। তো এখানে আমি আরেকটু অ্যাড করে দেই, অনেক স্টুডেন্টরা থাকে, আপনারা স্বাভাবিক ব্যাপার, এখন উঠতি বয়স, আপনারা এখন টিনেজার, একদম ডিপ টিনেজার, আপনাদের টিনেজার টাইম শেষ হয়ে যাবে। কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে 22-এর পরে আছে, 20-22-এর পরে। তো যে ঘটনাটা হয় যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ খুবই নর্মাল, আপনারা হয়তো অনেকে হাঁটতেছেন বা দাঁড়াচ্ছেন, একটু অস্বাভাবিক লাগতে পারে, বা আপনাদের হয়তো প্রপার বডি ব্যালেন্সিংটা অ্যাকুরেসি হয় না। সো এর কারণে আপনাকে হয়তো অনেক টিচাররা থাকবে, বিশেষ করে মেল টিচাররা থাকবে, বিশেষ করে যারা ভাইয়ারা আছেন, তাদেরকে আপনাদের পুশ আপ করতে বলতে পারে। আপনাকে ডাইরেক্ট জিজ্ঞেসও করতে পারে যে আপনি শরীর চর্চা করেন, দেন আপনি বলবেন যে হ্যাঁ আসলে আমি মাঝে মাঝে ক্রিকেট খেলি বা না খেলি, বা আমি এইটা করি ওইটা করি। দেন তারা আপনাকে ডাইরেক্ট বলবে যে আপনি হচ্ছে আমাদের একটু পুশ আপ করে দেখান, বা আপনি এখানে একটু জাম্প করে দেখান আপনাদের, মানে তাদেরকে। আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কিরকম, আপনি যখন বডি ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলতেছেন, বা আপনার যে মুভমেন্টটা আছে সেটা একটু মেইলি টাইপের হয়ে যাচ্ছে কিনা, বা মেয়েদের একটু অন্যরকম হয়ে যাচ্ছে কিনা, এরকম ইটস ইটস কোয়াইট কমন অ্যান্ড ইজি বিষয়। ঠিক আছে? যেহেতু আপনাকে সিলেকশন করতেছে, তো তারা এই ব্যাপারগুলো একটু খেয়াল করে। তো যখন আপনি দাঁড়াচ্ছেন আপনি পা কাঁপাকাঁপি করবেন না, ট্রাই টু বি কনফিডেন্ট, কনফিডেন্সিয়াল ওয়েতে যত বেশি নিজেকে উপস্থাপন করার চেষ্টা করবেন আপনি তত বেশি সবার থেকে এগিয়ে থাকবেন। হাত পা কাঁপানো যাবে না, যখন একটা হুট করে কোয়েশ্চেন করতেছে তখন মাম্বলিং করা যাবে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড, হয় ইয়েস হয় নো, একটু ওর সাথে অ্যাড করবেন। কথার ভেতর জড়তা কম থাকে এরকম ভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। যখন কথা বলবেন লো টোন লো ভয়েসে কথা বলবেন, বাট কথাটা অনেকটা লাউড হবে। ঠিক আছে? আপনি যখন কোনো কথা বলতেছেন আপনার কথার টোনের ভেতর কিন্তু অবশ্যই সেই লাউডনেসটা প্রকাশ পাওয়াটা খুব জরুরি, যেন আপনার সামনের যে পার্সনটা আছে সে যেন সে কথাগুলো বুঝতে পারে। দেয়ার উইল অ্যারাউন্ড
1.5 feet distance between you and your examiner. So ওই টাইম লাইনে আপনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করতেছেন সেই প্রেজেন্টেশনটা যেন তারা শুনতে পারে। তারা যদি ভাবে বা তারা যদি দেখে, ঝামেলা কিন্তু। কারণ আপনি যখন কোনো অভিনয় করতেছেন, আপনি যখন কোনো ডিরেকশন নিচ্ছেন, তখন কিন্তু সবকিছু আপনার কানে শোনা লাগবে আর মুখ থেকে বলা লাগবে। ইটস অল অ্যাবাউট ইয়োর অ্যাক্টিং অ্যান্ড ইয়োর ডিরেকশন। সো এই ব্যাপারগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে তারা অনেক ডিরেক্টলি কোশ্চেন করে থাকে। তারা প্রথমে নাম-টাম জিজ্ঞেস করে, কোথা থেকে আসছেন এটা জিজ্ঞেস করে, দেন তারা ডাইরেক্টলি জিজ্ঞেস করে যে আপনি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস পারেন কিনা বা আপনার এই ট্যালেন্ট গুলো আছে কিনা। দেন তারা একটা একটা করে বলে তারা নাচতে পারে, গাইতে পারে অথবা আবৃত্তি করতে পারে, আদারওয়াইজ তারা কোনো সঙ্গীত গাইতে পারে, এরকম গল্প বলতে পারে। দেন তারা ওইভাবেই তাদের কোশ্চেন আস্ক করে। ইটস প্রিটি ইজি এন্ড র্যান্ডম থিংস। অনেকে লেখালেখি করে, কবিতা, নাটক, নাটক না কবিতা, ছোট গল্প টাইপ লেখালেখি করে। সো তারা ওইভাবে বলে। বাট দ্য মোস্ট কমন যে ফ্যাক্টরটা হচ্ছে এখানে যে আপনাদের উদ্দেশ্যে তারা কমনলি একটা অভিনয় করা, একটা নাটক অভিনয় করা বা এরকম রিলেটেড ব্যাপার, একটা সঙ্গীত পরিবেশনা করা, তার পরিপ্রেক্ষিত কোনো কোয়েশ্চেন, এগুলো সাধারণত আস্ক করে থাকে। আর যারা পারে না, যারা মোটামুটি স্কিপ করে, বা যারা অনেক বেশি নেগেটিভ কমপ্লিকেশনে থাকে, তাদের ক্ষেত্রে ব্যাপারগুলো একটু কম মানে জটিলতা হয়। বাট ইটস ওকে, অলওয়েজ নট অলওয়েজ ইন সেম মুড। বাট অনেক ক্ষেত্রে অনেক জটিলতা হয়। বাট আপনি যদি 70-80% অ্যান্সার করতে পারেন কোশ্চেনে, আপনি চান্স পাবেন। ঠিক আছে? সো ডোন্ট বি নার্ভাস, ট্রাই টু বি কনফিডেন্ট, আর সেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। অলরাইট? আচ্ছা, এবার হইতেছে আমরা কিছু অফ টপিক নিয়ে কথাবার্তা বলবো। অফ টপিক নিয়ে এটা মনে হইতে পারে, বাট এটা আসলে অফ টপিক না। তো অফ টপিকের পয়েন্ট নাম্বার 1 যেটা হচ্ছে যে আপনি এক্সামিনারের কোনো কোয়েশ্চেনে ওভার টেম্পার হয়ে যাবেন না, বিশেষ করে আপুরা যারা আছেন। মাঝে মাঝে এক্সামিনাররা এরকম হয় যে একজন স্টুডেন্টকে একটু র্যাম্প করতে বলে। হ্যাঁ, তো প্রথমে হয়তো বা ওই আপুটা একটু হেজিটেশন ফিল করে, বা ওই আপুটা হয়তো বা প্রথমে ওই জিনিসটাকে ইজিলি নেয় না। তারা একটু অন্যরকম ভাবে যে, মনে করেন আপনাকে প্রথমে বলে যে আপনি এখানে হেঁটে দেখান, আপনি হাঁটলেন। দেন তারা বলবে যে আপনি কি কোনো ফ্যাশন মডেল বা কোনো সেলিব্রিটিকে ফলো করেন? দেন আপনি তাকে বলবেন যে হ্যাঁ, আপনি অমুককে ফলো করেন, যারা যে যে যেখানে যাকে ফলো করেন। সো দেন তারা আপনাকে কোয়েশ্চেন আস্ক করবে যে আপনি তার মতো একটু হেঁটে দেখান, র্যাম্পেজ মডেলে যেরকম হাঁটেন তার মতো হেঁটে দেখান। তো ওই মুহূর্তে অনেকে আছে যারা জিনিসটাকে পজিটিভলি নেয় না। সো তারা অনেক বেশি কমপ্লিকেশন করে ফেলে বিষয়গুলোকে, ওভারঅল জায়গাগুলোকে। দেন এটা কিন্তু খুব নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি হয়। তো ওই মুহূর্তে পরবর্তীতে যখন আপনার এক্সামিনার আপনাকে নেক্সট কোয়েশ্চেন করতেছে, তখন আপনার কথার ভয়েসের টোন চেঞ্জ হয়ে যায়, যেগুলো কিন্তু এক্সামিনার পজিটিভলি নেয় না। সো during that situation, during that time, you will always try to be cordial to your examiner. ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আপনার স্কোর হারাবে, স্কোর লুজ হবে। তো যারা এখানে অনেক বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড আছেন, বা একটু বেশি পরিমাণে একটু ইন্ট্রোভার্ট আছেন, বা যারা মোটামুটি ভাবতেছেন যে আপনি হিজাব পরে যাবেন, ইটস ওকে, আপনি যাইতে পারেন। বাট ট্রাই টু বি কনফিডেন্ট ডিউরিং দ্যাট সিচুয়েশন। দে আর জাস্ট ট্রাই টু ফাইন্ড আউট যে আপনি যে কোনো সিচুয়েশনে নিজেকে উপস্থিত করতে পারছেন কিনা ইন এ রাইট ওয়ে, ইন এ কনসিয়াস মাইন্ডসেট, মাইন্ডফুল ওয়ে। এইটা হইতেছে তাদের ওভারঅল জাস্টিফিকেশন, যেটা এরকম ভাবে মাঝে মাঝে তারা একটা এনভায়রনমেন্ট পরিবেশ সৃষ্টি করে থাকে। এন্ড সাম আদার কোয়েশ্চেন্স আমি যদি বলি, এরকম পয়েন্ট নাম্বার 2 যেটা আছে, যে তারা আপনাকে মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন্স করবে, যে অভিনয় করতে বলবে, যেহেতু আপনি বলতেছেন তাদের যে আপনি অভিনয় করতে পারেন। দেন তারা আপনাকে আস্ক করবে, বলবে যে আপনি আমাদের ভয় দিয়ে দেখান, ভয় আপনি আমাদের একটা এমন একটা অভিনয় করেন যে তারা অনেক আতঙ্কিত ফিল করে, বা এমন একটা অভিনয় করে দেখান তারা অনেক ভয় পায়। হ্যাঁ, বা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে তারা বলবে অভিনয়ের মাধ্যমে, যেটা তারা অনেক বেশি পরিমাণে উদ্বিগ্ন হয়ে যায়। এখন এর মানে এটা না যে আপনি এক্সামিনারের গলা টিপে ধরবেন, ঠিক আছে? এরকম না। ডোন্ট ডু দ্যাট।
আপনি জাস্ট নিজেকে সেভাবে প্রেজেন্ট করার ট্রাই করবেন, কিন্তু ব্যাপারটা যেন অনেক ফানি কনটেক্সটে না হয়ে যায়। ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, অনেকের কোয়েশ্চেন থাকে যে এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে বা আপনি এর আহ, আগে যে বিষয়ের উপর পারফরমেন্স করেছেন বিভিন্ন ইউনিভার্সিটি, স্কুল, কলেজে, যেটাই বলি না কেন, ওই পারফরমেন্স গুলা সাথে আপনার এইটার কোনো ইন্টার রিলেশন আছে কিনা, বা আপনি হয়তো অনেক আগে পারফরমেন্স করতেছেন, রাইট নাও আপনি হয়তো করতেছেন না। সো এই জায়গাগুলো, যাবতীয় ব্যাপারগুলো, এই চাঙ্ক গুলো আপনি কতটুকু অ্যাডজাস্ট করতেছেন, এগুলো কিন্তু মাঝে মাঝে অনেক বেশি ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এখানে যে ব্যাপারটা কাজ করে, কিছু কমন জায়গা থাকে যেটা আপনাকে অবশ্যই জানতে হবে। ফার্স্ট অফ অল, আপনার যে এক্সামিনার আছেন তিনি আপনার কাছে ডিরেক্টলি জানতে চাইবে যে আপনি কি টাইপের সাহিত্য পছন্দ করেন, বা কোনো পার্টিকুলার চয়েস আছে কিনা যেটা আপনি পছন্দ করেন, রবীন্দ্রনাথ, নজরুল, বা কোনো সঙ্গীত, স্পেসিফিক সঙ্গীত কি কেন পছন্দ করেন। এটা হইতেছে কমন ম্যাটার টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স লাইক দিস। দেন আপনি ট্রাই করবেন ওই রিলেটেড অ্যান্সার করা। আদারওয়াইজ কিন্তু তাও স্কোর কমে মাঝে মাঝে। ঠিক আছে? তো কম্পারেটিভলি সব জায়গায় একই রকমই হয় কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন প্রসেস, বাট তুলনামূলক একটু ডিফারেন্সিয়েট ব্যাপার থাকে বা জায়গা থাকে যে আহ, তারা হয়তো বা এই জিনিসটা পছন্দ করে, তারা হয়তো বা ওই জিনিসটা পছন্দ করে। তো এখন আপনি আমাকে বলেন যে এখানে রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম কারা দিবেন? রাজশাহী ইউনিভার্সিটি নাট্যকলা এক্সাম কারা দিবেন? আচ্ছা, একজন, দুইজন, ভেরি নাইস। এনিওয়ান এলস? আচ্ছা, এবার বলেন জগন্নাথ ইউনিভার্সিটি এক্সাম কারা দিবেন? ভেরি নাইস, একজন, দুইজন। এনিওয়ান এলস? ওয়াও, 3 স্টুডেন্ট, ভেরি নাইস। আচ্ছা, এরপর আপনি আমাকে বলেন যে এর ভেতরে কারা ডিউতে এক্সাম দিচ্ছেন? ওয়াও, সুন্দর। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ডিউতে আর জগন্নাথে কমন ফ্যাক্টর, কমন সবাই এক্সাম দিচ্ছে, আর রাজশাহীতে একটু লিমিটেড স্টুডেন্ট এক্সাম দিচ্ছে। এক সেকেন্ড। এবার আমরা গ্রুপে যে পিন পোস্ট করেছি, আমরা গ্রুপে যে পিন পোস্ট গুলো করেছি, ঠিক আছে, ওই পিন পোস্টে অনেক ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখি, ওই বিষয় রিলেটেড ব্যাপারগুলো কিন্তু আপনাকে একটু ভালোভাবে নখে দর্পণে পড়তে হবে। ঠিক আছে? এই ছাড়াও আমাদের আরো কিছু ব্যাপার জানাটা খুব জরুরি। যেমন কোন বিষয়ে রিলেটেড কোয়েশ্চেন্স সাধারণত থাকে, কমন কোয়েশ্চেন্স, যেমন আপনাকে আস্ক করতে পারে বলো তো নাট্যকর কে, নাট্যকরের কাজ কি। হ্যাঁ, নাট্যকলার, বাংলাদেশের নাট্যকলা একজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলো তো, তারা হিস্ট্রি বলো তো। তারপর আপনি যেই নাট্যকলা বিষয়ে পড়তেছেন, সেই নাট্যকলা ডিপার্টমেন্টে সম্পর্কে কিছু টুকটাক কথাবার্তা, এটাও মাঝে মাঝে কিন্তু আস্ক করে। তো আমরা অলরেডি আমাদের যেই ইনফরমেশনটা আছে, সবাই একটু হোল্ড করেন, আজানটা শেষ হোক। ওকে, সো এবার আমরা আমাদের ইউনিভার্সিটি রিলেটেড যে টপিক গুলো আছে এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। তো অনেক সময় এই কোশ্চেন গুলো আস্ক করে থাকে। তো আপনারা ট্রাই করবেন যে যখন আপনি হচ্ছে এই পার্টিকুলার ব্যাপার সম্পর্কে যদি না জানেন, একটু ভালোভাবে জানা।
বা এই ওরিয়েন্টেড বিষয়ে একটু ফোকাস করা। যেমন আপনাকে আস্ক করবে যে এটার উদ্দেশ্যটা কি, ঠিক আছে, বা এটা কেন হচ্ছে এস্টাবলিশ হয়েছে বা করা হয়েছে। তখন কিন্তু গিয়ে বেশ বেশ কনফ্লিকশন একটা জায়গা তৈরি হয়, কনফিউশন তৈরি হয় যে আসলে এটা এরকম ওইটা ওরকম। বা আপনাকে যদি আস্ক করে যে এই নাট্যকলা প্রতিষ্ঠানটা আসলে কবে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে, তখন কিন্তু আপনি গিয়ে একটু কনফিউশনে পড়ে যাবেন। সো ট্রাই করবেন যে যখনই যেই টাইমেই বা যে কোনো টপিকে আপনাকে যখন কোশ্চেন্স করে ওই ইউনিভার্সিটি, একটু হিস্ট্রিক্যাল ব্যাপারগুলো একটু মাথায় নিয়ে যাওয়া। ঠিক আছে, তারপর আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এখন এই ছাড়াও কিছু অপশনাল কোয়েশ্চেন আসে বা করে সাধারণত স্টুডেন্টদেরকে যে আপনি কেন নাটকগুলো পড়তে আসছেন। সেটা তো আমি অলরেডি বললাম যে এর উপরে দীর্ঘ আমরা ক্লাস অলরেডি রেকর্ডেড আছে, ওটা দেখবেন সবাই, শুনবেন, কি শোনাটাই মেইন জায়গা এখানে। তো ওটা সবাই শুনবেন, ঠিক আছে, শুনলে আপনি একটা ভালো আইডিয়া পাবেন। আচ্ছা, খালিদ প্রত্যয় আছেন এখানে? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, গ্রুপে পিন পোস্টে যান, দেখেন ওখানে ক্লাসের রেকর্ডিং ভার্সন গুলো দেওয়া আছে। ওটা জাস্ট শুনলে আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন। ফেসবুক ফেসবুক গ্রুপে? গ্রুপে না মেসেঞ্জারে? এক আমি তো মিনিট, অ্যাড নাই ভাইয়া, আমি হচ্ছে মাত্র জয়েন করছি। ঠিক আছে, তাহলে একটু ওয়েট করেন, গ্রুপে দেখেন ওইখানে পাবেন, পরবর্তীতে চেক করবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো মূলত ব্যাপারটা হইতেছে যে আপনি এক মানে এই পরীক্ষাটা মূলত যে কারণে নেওয়া হয় বা এর মেইন যে উদ্দেশ্যটা থাকে একজন টিচারের, তাদের মূলত উদ্দেশ্য থাকে যে আপনাকে আইডেন্টিফাই করা যে আপনি আদৌ এই প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা রাখেন কিনা, আপনার ন্যূনতম কমন সেন্স বা জ্ঞান আছে কিনা এই ব্যাপার সম্পর্কে, বা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনি আদৌ আগে পিছে কোনো কাজ করেছেন কিনা। ঠিক আছে, সো এই জন্য এইভাবে নিজেকে তৈরি করা, ওই রিলেটেড বিষয়ের উপর বেস করে নিজের অবস্থা বা প্রসেসটাকে কোয়ালিফাইড ওয়েতে উপস্থাপন করা হচ্ছে মূলত কাজ আপনার হওয়া উচিত। আপনার পছন্দের যে ব্যক্তিত্ব আছে বা নাট্যকার আছে মেসেঞ্জার গ্রুপে, বুঝছেন, সেগুলোকে একটু দেখা, সেই অনুযায়ী হচ্ছে এগিয়ে যাওয়া, এগুলো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি এমন কোন মনে করেন পয়েন্টে কথাবার্তা বললেন যেগুলা খুবই আনসিন আর আনফেয়ার, মানে আনসিন মনে হচ্ছে আর কি আপনারটা দেখে, বা আপনারটা শুনে খুব বেশি পরিমাণে মানে অতটা ভালো ইয়ে মনে হচ্ছে না, তখন আপনার কিন্তু এক্সামিনে ডাইরেক্টলি আপনাকে ধরে বসবে যে হ্যাঁ আসলে আপনি এই সম্পর্কে ভালো নলেজ রাখেন না। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আচ্ছা, এবার আমরা 1-to-1 সেশন করি। আপনারা এখানে টোটাল প্রেজেন্ট আছেন আজকে 6 জন। যারা নতুন জয়েন করেছেন তারা হাত উঁচু করেন। জাস্ট আজকে হয়তোবা প্রথম ক্লাস করতেছেন, বাট এর আগে হয়তোবা ক্লাস করেছেন আমাদের সাথে, গত লাস্ট ক্লাস। হাত উঁচু করেন, আমি একটু দেখি কারা কারা আছে। 2 জন, 3 জন। তো মোটামুটি 3 জন বাদে আজকে হচ্ছে বাকি যে 3 জন আছে, হাফসা, অঙ্কন আর শহীদ, আমি হচ্ছে আপনাদের 3 জনের একটা প্রপার এক্সাম টাইপ নেই, মক টেস্ট টাইপ নেই। ঠিক আছে, আপনারা সবাই কোঅপারেট করার চেষ্টা করেন, আর বাকি যারা আছেন তারা বিষয়গুলোকে একটু শুনেন। এখানে মূলত খেলাটা হইতেছে বলার। আপনি তো এখানে দাঁড়ায় থাকবেন, ইটস ওকে, তাই না, ইটস কোয়াইট সিম্পল। আপনি এখানে দাঁড়ায় আছেন, বাট আপনি যদি বলতে না পারেন, কথাগুলো যেন গুছিয়ে বলা, বা অনেক বেশি পরিমাণে আপনি হচ্ছে কি বলে মাম্বলিং করতেছেন, এগুলো যদি হয় দেন সেক্ষেত্রে তো জটিলতা বাড়বে, তাই না? তো এই জন্য হচ্ছে সবার আগে আমরা আজকে এই 1-to-1 থ্রুতে বোঝার চেষ্টা করি যে আদৌ আপনাদের ভেতর কতটুকু কনফিডেন্ট গ্রো আপ হয়েছে আমরা লাস্ট যতগুলো প্র্যাকটিস করেছি, আর এখন আমাদের যতটুকু প্র্যাকটিস করতে হবে। তো সবার আগে আমি শোয়েব দিয়ে শুরু করছি। শোয়েব, আপনি কি রেডি আছেন? হ্যালো শোয়েব, কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, উনি একটা প্রেশার খাইছে, যাক সমস্যা নাই।
অঙ্কন অঙ্কন আপনি কি রেডি আছেন? জি ভাইয়া। ভেরি নাইস। তো এখন একটা ভাইভায় যেই কনসেপ্টে এক্সামটা হয় আসলে ভাইভাতে আমরা ট্রাই করবো এখন সেই কনসেপ্টে কিছু কোয়েশ্চেন আমি ওনাকে আস্ক করবো, উনি সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করবে। ওনার কথার টোনেই মোটামুটি বোঝা যাবে উনি কতটুকু কনফিডেন্সিয়াল ওয়েতে অ্যান্সার গুলো করতেছে। আর হচ্ছে আমরা মার্কিংও করার চেষ্টা করবো, এট দ্য সেম টাইম হচ্ছে আমরা এটাও চেষ্টা করবো যে ওনার টোটাল অ্যান্সার করার যে টেকনিক্স বা জায়গাগুলো ছিল তার ভেতর কতটা অথেন্টিসিটি ছিল বা আদৌ উনি কতটুকু নিজেকে ডেভেলপ করবেন ওই বিষয়ের উপর বেস করে। এক কথা হচ্ছে কতটুকু ওয়েল অর্গানাইজ ছিলেন উনি। ভাইয়া আমি প্রথম ক্লাসে ছিলাম না, আমিও প্রশ্ন করি। আপনি করবেন না তাই আপনি অ্যাটেন্ড করতে চাচ্ছেন না? করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি নেক্সট আপনার আপনার কাছে আসবো। ঠিক আছে, তো শোয়েব আপনি কি রেডি? শোয়েব না, অঙ্কন অঙ্কন আপনি কি রেডি আছেন? জি ভাইয়া। ভেরি নাইস। তো আপনি এন্টার করতেছেন অ্যাটেন্ডেন্স দিয়ে রুমের ভেতরে, আপনি সিঙ্গেল আছেন। ঠিক আছে, সো আমি মনে করেন এক্সাম বোর্ডে বসে আছি, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ কোশ্চেন করছি। তো আপনার পরিচয়টা দিন। আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান অঙ্কন। আমি এসেছি পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে এবং আমার ছোটবেলা থেকে নাট্যকলার উপরে একটা ড্রিম বা প্যাশনেট ধরতে পারেন, এটা আছে আমার। ভেরি নাইস। পঞ্চগড় অঞ্চলের একটা বিখ্যাত সঙ্গীত আছে, লোকাল যে সঙ্গীত বা যেভাবে বলা যায়, আপনি কি তার নামটা বলতে পারবেন? কি তার নামটা বলেন। জি, আমি এর বিষয়ে অবগত নই। আচ্ছা, ভেরি নাইস, এটা দেখে নেবেন। এবার হচ্ছে আমরা আসি আপনার লোকাল যে আপনার লোকাল যে অ্যাকসেন্টটা আছে, এই আপনি সেই লোকাল অ্যাকসেন্টে আমাদের একটা কবিতা আবৃত্তি করে শোনান। লোকাল ভাষায় ভাইয়া? আপনার লোকাল ভাষায় একটা কবিতা আবৃত্তি করে শোনান। লোকাল ভাইয়া, লোকাল মানে আমি যে ভাষায় কথা বলি ওইটাই মানে করবো? আপনি যে লোকালে কথা বলেন এক্স্যাক্টলি। এটা আবার আজ করেন না এক্সাম বলে, নাহলে কিন্তু ঝামেলায় পড়বেন, বুঝছেন? এগুলো কিন্তু করা যাবে না। ডাইরেক্ট কোশ্চেন, ডাইরেক্ট অ্যান্সার, ইয়েস অর নো। আমরা যেখানে মানে শুদ্ধ ভাষায় যেরকম ওরকম ভাষায় কথা বলি ভাইয়া এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাকসেন্টে। জি, তো প্রতিদান কবিতাটা বলছে। আমারই ঘর ভাঙিয়াছে দেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া ফেরায়, যে করেছে মোরে পর, যে করেছে মোরে পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। ভাই এইটুকু মনে আছে, আর ভুলে গেছি। আচ্ছা, যখন আপনি কোনো কোশ্চেন অ্যান্সার করতেছেন এরকম বা ট্রাই করতেছেন, তখন ওটাকে আরেকটু মানে ইলাবোরেট করবেন, একটু এক্সপ্রেশন আনবেন। ঠিক আছে, ভয়েস অফ এক্সপ্রেশন থাকে, একটা ব্যাপার আছে। ভাইয়া একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। কবিতা তো শুদ্ধ ভাষায় থাকে, সেটা আবার কিভাবে লোকাল অ্যান্সারটা বলবো? এটা ব্যাপারটা হচ্ছে, এটা আপনাকে জাস্টিফাই করা হচ্ছে যে আপনি আপনার শুদ্ধতা কতটুকু পারেন আর লোকাল ভাষায় কতটা টোন ইউজ করে কথা বলতেছেন, এইটাই। খুব কমপ্লিকেটেড কিছু না, এটা টেকনিক্যাল একটা ওয়ে অ্যান্সার করা, একটা স্মার্ট টেকনিক ব্যাপার, এছাড়া কিছু না, বুঝছেন? এটাতে হেজিটেশন ফিল করার দরকার নেই। যদি এরকম কোয়েশ্চেন করেও আপনি ডাইরেক্টলি অ্যান্সার করার চেষ্টা করবেন, যে বলার চেষ্টা করবেন সরাসরি যে আপনি নর্মাল কবিতা আবৃত্তি করতেছেন, কিন্তু সেটা যেন ওরকম একটা ভাইব দেয়, লোকাল ভাইব দেয়, শুদ্ধভাবে বলার চেষ্টা করবেন। ঠিক আছে, এরকম। তারা মূলত জানতে চায় যে আপনি শুদ্ধ ভাষায় কতটা বলতে পারছেন, এটাই, বা আপনার কথায় লোকাল টোন আসছে কতটুকু। অঙ্কন আপনি রেডি? এবার হচ্ছে আপনি আমাদের একটা অভিনয় করে দেখান, মানে অভিনয়ের জাস্ট কিছু পয়েন্ট গুলো হচ্ছে বলার চেষ্টা করেন। হ্যাঁ, যেকোনো একটা অভিনয় আপনার লোকালেও করতে পারেন, শুদ্ধ ভাষায়ও করতে পারেন। মনে করেন আপনি একটা অভিনয় করতেছেন, আমরা সবাই এটা শুনতেছি, একটা রেডিও এফএম যেরকম শোনা হয় ওরকম।
ভাই আমি ট্রেনে হকারের অভিনয়টা করবো। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, করেন। ওকে, অ্যাটেনশন প্লিজ। আমি হচ্ছে এখন হকারে অভিনয় করব। আসা যাওয়ার পথে আমার মাঝে পাচ্ছেন শোনেন, সুন্দর আমি এই একটা কথা গাজর। বলি, এই যে অ্যাটেনশন প্লিজ জি আছে ভাই। না, এগুলো বলার দরকার নেই। আপনি জাস্ট সিম্পলি আপনার অভিনয়টা করবেন, ঠিক আছে? এমনি ইন্ট্রো বলে দেবেন যে হ্যাঁ আপনি আসলে একটা হকার অভিনয় করতে চাইতেছেন বা এরকম কিছু, এটা বলে দেবেন। অ্যাটেনশন প্লিজ এটা দরকার নেই। এটা কেমন দেখা যায় শোনায়। হ্যাঁ, শুরু করেন প্লিজ। শুরু করেন অঙ্কন। 2 মিনিট টাইম দিন ভাই, আমার অভিনয় করতে দেখুন। হ্যাঁ শিওর শিওর। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমরা, উনার 2 মিনিট টাইম লাগুক, আমরা হচ্ছে উনার যে ফ্লস গুলো আছে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। তো প্রথম যে ব্যাপারটা হচ্ছে যে উনি আসলে খুব ওয়েল প্রিপেয়ার্ড না। ওনার যে টোটাল প্রেজেন্টেশন ছিল সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? উনি খুব ওয়েল প্রিপেয়ার্ড না। ওনার আরেকটু সময় লাগবে একটা জিনিসে ইউজ টু হইতে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা অনলাইনে কথা বলি, অফলাইনে কথা বলি, ফোনে গার্লফ্রেন্ডের সাথে কথা বলি, বয়ফ্রেন্ডের সাথে কথা বলি, বেস্ট ফ্রেন্ডের সাথে আলাপ করি। ইটস কোয়াইট সিম্পল। প্রতিটা জায়গায় একটা টার্ম আছে, একটা সিকোয়েন্স আছে। আমি অবশ্যই আমার ফ্রেন্ডদের সাথে খুব ফর্মাল ওয়েতে কথা বলবো না, খুব গার্লফ্রেন্ডের সাথে খুব মানে আনকমফোর্টেবল ওয়েতে কথা বলবো না, কমফোর্ট ওয়েতে কথা বলার চেষ্টা করবো। তো এই সিকোয়েন্স গুলো আগে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আপনি যতক্ষণ না এই সিকোয়েন্স গুলো বুঝতেছেন বা বোঝার চেষ্টা করতেছেন, ততক্ষণ কিন্তু আপনি নিজেকে ওইভাবে ওয়েল অর্গানাইজ ওয়েতে উপস্থাপন করতে পারবেন না। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, নেসেসারি পার্ট, ঠিক আছে? আচ্ছা, এই সাথে আরো বেশ কিছু বিষয় জড়িত থাকে। আপনি যখন কথা বলতেছেন তখন আপনার কথার ভিতর যেন অ্যান্সারটা খুব সুস্পষ্ট থাকে। যেমন আপনি যখন বলতেছেন যে আমি খুব ছোটবেলা থেকে নাটক করার বিষয় বা নাটকের রিলেটেড যাবতীয় ব্যাপার নিয়ে বলতে স্বাচ্ছন্দ্য মানে ফিল করি আর কি, যে হ্যাঁ আমি আসলে এই বিষয়টা খুব কার্যকরী। এটা খুব কমন একটা ব্যাপার, এটা খুব কমন একটা ফ্যাক্টর, এটা সবাই বলবে এভাবে, ঠিক আছে? বাট আপনার ইউনিকনেসটা কি? আপনি কোন স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক বা জায়গার নিয়ে কথাবার্তা বলবেন নাটকের, নাট্যকলার কোনো নাটক প্রযোজকের বিষয় আপনার ভালো লাগতে পারে, আপনার কোন নাট্যকলার স্পেসিফিক কোনো বিষয় ভালো লাগতে পারে, আপনি নাট্যকলার হচ্ছে মঞ্চের ব্যাপারটা খুব উপভোগ করেন, কোনো প্রপস ডিজাইনের ব্যাপারটা উপভোগ করেন, যেমন আমি গত ক্লাসে বলেছিলাম, মনে আছে আপনাদের? ওইটা একটু দেখবেন, পডকাস্ট 4, 5 দুইটা ভালোভাবে দেখবেন, দেন আপনি এই ব্যাপারটা সম্পর্কে খুব ক্ল্যারিটি পাবেন। আচ্ছা, দেন আপনি আস্তে আস্তে করে এই ব্যাপারটা সম্পর্কে ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। সো ট্রাই টু বি ফোকাস দেয়ার। আচ্ছা, সো আপনি কি রেডি? ভাই আমার নাটকটা আমি নেক্সট ক্লাসে উপস্থাপন করবো, আমার পয়েন্ট অফ ভিউ গুলো মনে ঠিক আছে। আছে, তো ঠিক আছে, আপনার এই পর্যন্ত শেষ, আপনার এই পর্যন্ত কারেকশন। আমরা সরাসরি হচ্ছে এখন 2 জন করে দেখি, 2 জন করে যদি আমরা একসাথে গ্রুপ অভিনয় টাইপ দেই, বিষয়টা আসলে কেমন দাঁড়ায়, ঠিক আছে? এবার হচ্ছে আমি স্লট সেট করে দিব, যারা অভিনয় টাইপ করবেন তাদের আমি স্লটটা সেট করে দিব। সো এখন আপনারা হাফসা আছেন আর সামিয়া আছেন নাকি? আপনারা কি প্রস্তুত, রেডি? শোয়েব আপনি কি রেডি? হাফসা, সামিয়া, শোয়েব আপনারা কি রেডি আছেন? ওকে 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 ভাইয়া। জি ভাইয়া রেডি আছি। সামিয়া আপনি কোথায় আছেন এখন? মানে আপনি কি ভাইয়া কি বাইরে বাসায় নাকি বাসায়? না না বাসায়। বাট আমার বাসা রোড সাইডে তো এই জন্য একটু
আমার কাছে মনে হচ্ছে আপনি হাঁটতেছেন, মেবি এক রুম থেকে আরেক রুমে যাচ্ছেন, এরকম কি হচ্ছে? ও হ্যাঁ ভাই, ও, আমার রুমে আসলাম মাত্র। আমার রুমে হচ্ছে কিছু মানুষ ছিল, এই জন্য মানে আচ্ছা, অন্য রুমে আর কি, এই জন্য ইটস ওকে। আপনি তাদের সামনেও আপনার উপস্থাপনটা করতে পারেন। আপনি যত আরেকজনের সামনে নিজেকে প্রেজেন্ট করবেন তত বেশি আপনার ভয়টা কাটবে। হাফসা, আপনার কি অবস্থা? আপনি 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 কি ফ্রি আছেন? মানে আশেপাশে কি অবস্থা আপনার? হাফসা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, আমার কাছে আপনি কি রেডি আছেন? মোবাইল আছে। যে যত ভালো জি অভিনয় ভাইয়া, করবেন চেষ্টা করবেন, প্রায় ট্রাই করবেন, যত বেশি পরিমাণ ট্রাই করবেন তো সে তত বেশি নিজের ভয়টাকে কাটাবেন, ঠিক আছে? আজকে যারা ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের জন্য প্রস্তুতি নিতে আসছেন বা চাইতেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলি যে আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এরকম টাইপের কিন্তু আপনাকে সরাসরি ভাইভাতে আস করতে পারে ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের ভাইভায়। সো ভাইভাটা তুলনামূলক সেম প্যাটার্নেরই হয়, জাস্ট থিওরিটা আর রিটেনটা একটু ডিফারেন্ট হয়। যেহেতু আপনারা সবাই একসাথে ট্রাই করতেছেন, তো এই জন্য আমি আপনাদের সবাইকে এই 3টা অপরচুনিটি দিলাম, অল ইউনিভার্সিটি থিয়েটার আর ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের ভাইভা। এই একটা প্রিপারেশনে আপনার অল ইউনিভার্সিটি কভার আপ হয়ে যাবে, জেকেএনইউ, জেএনইউ আর বাকিটা তো সেম। তো শোয়েব, আপনি কি রেডি আছেন? হ্যালো শোয়েব, আপনি মেবি সিগন্যাল পাচ্ছেন না নাকি? শোয়েব, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, উনারকে আমরা আপাতত ওয়েট করি। বাকি যারা দুজন আছেন আমরা তাদের নিয়ে একটু ডিসকাশন করি। সো খুব সিম্পল ব্যাপার। এখন আমরা যে প্রসেসের থ্রুতে যাব, আমি একটা সিলেকশন করে দিব, একটা ক্যারেক্টার সিলেকশন করে দিব দুজনকে, মানে সরি, একটা প্লট সিলেকশন করে দিব দুজনকে। আপনারা হচ্ছে ওই স্লটের থ্রুতে আপনারা দুজন মিলে ওইটার উপর একটা পারফরমেন্স দেখানোর আমাদের চেষ্টা করবেন। জাস্ট র্যান্ডমলি আপনারা ভয়েস ওভার করবেন, ভয়েস কথা বলতেছেন আমাদের সাথে, বাট এক্সপ্রেশনটা এমন হবে যে আপনি ওই ক্যারেক্টারের সাথে ডিল করতেছেন, ঠিক আছে? ব্যাপারটা এরকম হবে। তো ঠিক আছে, আপনারা রেডি? হাফসা আর হচ্ছে হাফসা আর হচ্ছে জি ভাইয়া। হ্যাঁ, সামিয়া, আপনারা দুইজন, ঠিক আছে? তো ঘটনাটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে দুইজন বন্ধু, ঠিক আছে, দুইজন ফিমেল বন্ধু আন্দোলনে পার্টিসিপেট করে। ঘটনাটা ভালোভাবে বুঝেন, শুনেন। জুলাই গণ অভ্যুত্থানে দুইজন বেস্ট ফ্রেন্ড, হাফসা আর সামিয়া নামে দুজন ক্যারেক্টার, দুজন বেস্ট ফ্রেন্ড পার্টিসিপেট করে। এখন গণ অভ্যুত্থানে তারা যখন যায় আন্দোলনে, তখন পুলিশের গুলিতে তাদের একটা ফ্রেন্ড মারা যায়। হ্যাঁ, মনে করেন যে সেই ফ্রেন্ডের নাম হচ্ছে ওয়াই, ক্যারেক্টার নেম ওয়াই। এখন হাফসা আর সামিয়া দুইজন ফ্রেন্ড, সরি, আমার ফোন আসছিল, কথাটাকে আমি শুনেন, আপনার কথাটাকে বাসায় কাইন্ডলি শুনেন। তো হাফসা আর শুনতে পারি না। হ্যাঁ, আমি আবার গোড়া থেকে বলছি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। জুলাই গণ অভ্যুত্থানে দুজন বন্ধু আন্দোলনে যায়। এরপরে হচ্ছে তাদের তৃতীয় বন্ধু, ক্যারেক্টার নেম ওয়াই, তার সাথে তাদের দেখা হয়। তার আন্দোলনে বেশ পার্টিসিপেশন করে। সাডেনলি তাদের ওই ওয়াই যে ফ্রেন্ডটা আছে সে পুলিশের গুলিতে মারা যায়। এখন এই যে মুহূর্তটা তৈরি হয়েছে, এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে, এটা খুব কমপ্লিকেটেড। ক্যারেক্টার বুঝতে পারছেন? ইন দ্যাট সিচুয়েশন, ইন দ্যাট ক্রাইসিস মোমেন্ট, কিভাবে যেই হাফসা আর সামিয়া নামে যে দুটো ফ্রেন্ড আছে তারা কিভাবে ডিল করবে ওই ওয়াই যে ক্যারেক্টার যে ফ্রেন্ড আছে তার বাবা মাকে কনভিন্স করার জন্য, বা তাদের সিচুয়েশনটা এখন আপনি আমাদের সামনে উপস্থাপন করে দেখান বা ওইটাকে ব্যক্ত করেন, এই ঘটনাটাকে। শুনুন, আমি বলি, আমি একটু ইজি করে দিই, আমি বলি ব্যাপারটা। আপনারা দুজন একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবেন, কথাবার্তা বলবেন, র্যান্ডমলি কথাবার্তা বলবেন। ফিলটা যেন এমন হয় যে আপনারা দুজনে একজনের সাথে একদম সরাসরি কথাবার্তা বলতেছেন। আজকে আমরা ভয়েসে কথাবার্তা বলতেছি, বাট ইন নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা সরাসরি ক্যামেরা থ্রুতে আসতে পারি। সো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইট, আর ট্রাই করবেন নিজের ভয়টাকে, মনের ভয়টাকে কিভাবে ক্লিয়ার করবেন। রেডি? ওকে, শুরু করেন। কনভারসেশন হবে, আপনারা 3টা মোমেন্টাম ট্রাই করবেন এখানে। শুরু করেন। আপনারা চাইলে হচ্ছে হ্যালো হাফসা, তুই কোথায়? তুই কি জানিস কিছু? আচ্ছা,
আচ্ছা ভাইয়া, আমার না মানে ফোনটা হ্যাং করছিল, ফোনে কল দিছিল আচ্ছা, তো আপনি তো এখন আমি ভালো মতো বুঝি নাই, আমাকে কি কল দিবে? আচ্ছা আমি বলি, ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ, আমি হচ্ছে তোমাকে কল দিয়ে আহ, বিষয়টা জানাবো ওয়াইয়ের ব্যাপারে, দেন আমরা হচ্ছে এই বিষয়ে কিছু আলোচনা করব নিজেদের মধ্যে, দেন ওয়াইয়ের বাসায় যে তার বাবা মাকে কিভাবে হ্যান্ডেল করব এই বিষয়ে মানে এরকম একটা ছোট্ট একটা কিছু করতে চাচ্ছিলাম। ঠিক আছে, দেখি। হ্যালো হাফসা, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? জি, শুনতে পাচ্ছি। তুই কি জানিস ওয়াই আর নেই? ও তো আন্দোলনে গিয়েছিল। হ্যাঁ, আমরা একসাথেই ছিলাম, তুই তো আগে চলে গেলি বাসায়, ও তারপরে ওর পুলিশের গুলি লাগে, আমি ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, তারপরে শুনি ও আর নেই। আমার আব্বু ফোন করেছিল, তাই আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম বাসায়, কিন্তু পুলিশের গুলি লেগেছে এটা তো আমি জানি না। তাও তুই তুমি এখনই তুই এখনই তুই এখনই রেডি হ, আমাদের ওর বাসায় যেতে হবে। ও কি আছে তো নাকি? না, ও মারা গিয়েছে, ও আর নেই। কি বলিস? হ্যাঁ, আমাদের একজন ফ্রেন্ড, আমি আমি আসলে অনেক গর্বিত যে আমার একজন ফ্রেন্ড দেশের জন্য শহীদ হয়েছে। আহ, আমি জানি না আঙ্কেল আন্টিকে কিভাবে এই কথাগুলো বুঝাই বলবো, কি তুই আমাকে থাক, তাহলে হয়তো আমরা আঙ্কেল আন্টিকে বুঝাইতে সক্ষম হব। আমি ওকে নিয়ে গর্বিত, কিন্তু আমার মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। চল তুই একসাথে রেডি হ, যাই। আর সাবধানে আসিস, বাহিরের অবস্থা কিন্তু খুব ভালো না। ঠিক আছে, আমি আসছি। ভাই আর কি করবো আমি, তোর বলে পারতেছি না। আচ্ছা তো মোটামুটি দেখেন ওনারা একটা কনভারসেশন করার ট্রাই করছে, ঠিক আছে? এখন আমি ভাই আসছি। আমি এখন রেডি হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ওয়েট করেন, সবাই ওয়েট করেন। ওকে, ভেরি নাইস। সবাই খেয়াল করেন, আমি একটা যেটা বলতে চাচ্ছি আপনাদের, দেখেন ওনারা খুব সুন্দর করে ট্রাই করছে বিষয়টাকে উপস্থাপন করার, যে টোটাল ক্যারেক্টার, সবাই সাউন্ডটা মিউট করেন, আমি ইয়েটা বলি একটু, আমি আপনাদের কারেকশন দেখাই। আচ্ছা, তো এবার আমরা যে বিষয়টা নিয়ে মানে কথাবার্তা বলতেছি, এক সেকেন্ড। এখন যে ব্যাপারটা হইছে, ওনারা কিন্তু দুইজন মিলে একটা কমিউনিকেশনে আসার ট্রাই করছে। হঠাৎ করে একটু আতঙ্কিত ফিল হওয়া, সামিয়ার ভিতরে একটা ব্যাপারটা দেখা গেছে। প্রথম দিকে স্টার্টিংটা ভেরি ভেরি ইন্টারেস্টিং ছিল, বেশ মজা পাচ্ছিলাম আমরা শুনে, কিন্তু আপনাকে আরেকটু ইমোশন আনতে হবে এখানে। মনে করেন যে ওয়াই মারা গেল, এখন আপনি ওয়াই যে মারা গেছে সেটা তো একটা ইমোশনাল একটা ম্যাটার আছে। মনে করেন হাফসা যখন শুনতেছে, তখন হাফসা তো একটা আতঙ্কিত একটা ভাব দিবে না? ওটাই তো মূলত আপনি এক্সামিনার আপনার কাছে দেখতে চাইতেছে, যে আপনি ওই ক্যারেক্টারটাকে কতটুকু অ্যাবজর্ব করে ডিল করতে পারতেছেন, বুঝছেন? তো এটা হচ্ছে এত কমপ্লিকেটেড কিছু না, এটা আস্তে আস্তে করে ইমপ্রুভমেন্ট আসবে। কিন্তু অ্যাটলিস্ট আপনারা ট্রাই করেন যে হয় একজন দুজন করে একটু গ্রুপ ওয়াইজ কমিউনিকেট করে কথাবার্তা বলা, বা নিজেদের প্র্যাকটিসটাকে উপস্থাপন করার চেষ্টা করা, ঠিক আছে? তো এটা কিন্তু আপনাদের জন্য দারুণ ইফেক্টিভ হবে, আর নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আচ্ছা, তো আমার টোটাল বিষয়টা নিয়ে, সংলাপ নিয়ে কোনো কথাবার্তা বলা না, এটা খুব র্যান্ডম হয়, এটাই মূলত ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা, কি কতটা মানে ইউনিক ওয়েতে নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন। তো এখানে জাস্ট আমি এতটুকুই বলতে চাই যে আপনারা হচ্ছে একটু চেষ্টা করেন দেখার, কিছু কিছু ক্যারেক্টারটাকে দেখার চেষ্টা করেন, ওইভাবে ওই ওরিয়েন্টেড ব্যাপারগুলো একটু ফলো করার চেষ্টা করেন। আর খুব একটা বেশি হেজিটেশনের দরকার নাই। আপনারা কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমি কিন্তু এখনো বলতেছি, কাল বাদে পরশু যার যেই ডেটে এক্সাম আছে যে সকল ইউনিভার্সিটিতে, আপনাদের কিন্তু ডিরেক্টলি হয় সঙ্গীত করতে বলবে, আবৃত্তি করতে বলবে, আদারওয়াইজ কিন্তু কিছু অভিনয় করে দেখাইতে বলবে। Then আপনি যদি না পারেন তাহলে কিন্তু খুব ঝামেলায় পড়ে যাবে। এই জন্য নিজের ভয়টাকে অ্যাটলিস্ট কাটানোর চেষ্টা করেন, বাসায় বসে অনুশীলন করেন। যদি এরকম ফিল করেন যে হ্যাঁ আসলে আপনি সবার সামনে আপনার অভিনয়টা দেখাইতে চাচ্ছেন না ভিডিও আকারে, দেন আপনি আমাকে ইনবক্সে পাঠান, ঠিক আছে? বাট ট্রাই করেন, এই ভয়টা কিন্তু কাটানো খুব জরুরি। যারা ফিল্ম এন্ড টিভিতে এক্সাম দিবেন তাদের কিন্তু ভাইভা কোয়ালিফায়ার আগে কিন্তু এই বিষয়টাও করতে হবে। টুকটাক কিন্তু অভিনয় বা অভিনয় রিলেটেড ব্যাপার থাকে, বাট হ্যাঁ যারা রিটেন প্লাস
এমসিকিউটা ভালো করে তাদের হয়তো বা কোয়ালিফিকেশনের চান্সটা বেশি থাকে, বাট তারপরেও কিন্তু শর্ট সিলেকশন যায়। সো এই জায়গাটা কিন্তু খুব বেশি ম্যান্ডেটরি। তো একটা কনটেক্সট যখন আপনি শুরু করতেছেন কথা বলা, একটা ক্যারেক্টারটাকে আপনি বিল্ড করবেন নিজের ভেতরে। আপনি কোনো আতঙ্কিত কথা শুনতেছেন, আতঙ্ক একটা ফিল আসবে, ভয়েস একটা টান আসবে। আপনার কেউ হয়তো বা মারা গেছে, আহত হয়েছে, একটা কষ্ট, একটা অনুশোচনা, আহারে কি হয়ে গেল, এরকম একটা ফিল আসবে। বা আপনি যখন ইনস্ট্যান্ট কাউকে কোনো কিছু দেখতেছেন, ওটাকে অভিনয় করে দেখানোর চেষ্টা করবেন। আপনার জাস্ট ফেস, বডি মুভমেন্ট এরকম না, ওভারঅল গেস্টার পোস্টারে যেন ওইটা যেন ওইভাবে থাকে, বুঝছেন? আর কি কেউ আছেন যে চাইতেছেন আমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে, কোনো অভিনয় বা কিছু, জাস্ট ভয়েস ওভার আজকের জন্য? ভাইয়া আমি একটু লেট নিচ্ছি, আজকে একটু বাসায় মানুষ আছে তো। আচ্ছা, আপনি কি মানে প্রথম থেকেই ক্লাসে ছিলেন না, নাকি এখন কেবল জয়েন করলেন? না, আমি প্রথম থেকে ক্লাসে ছিলাম। আচ্ছা, সমস্যা নাই, আপনারা বাসায় বসে ট্রাই করেন, আয়নার সামনে বসে ট্রাই করেন। বাট মেজরিটি জায়গার ক্ষেত্রে যে ভাইবাটা মূলত হয় এখানে, ক্রিয়েটিভিটিটাই হইতেছে এই জায়গাটা। আপনাকে হয় অভিনয় করে কোনো কিছু প্রেজেন্ট করতে হবে, আদারওয়াইজ আপনাকে সরাসরি কোনো একক অভিনয় যোগ, মানে কোনো গ্রুপ গ্রুপ অভিনয় অথবা কোনো সরাসরি হচ্ছে কোনো কিছু এমন প্লে করা লাগবে যেটা হয়তো বা ওই বিষয়টাকে রিপ্রেজেন্ট করতেছে। আমি আগেও বলেছি, আমি এখনো বলতেছি যে আপনারা যারা বিভিন্ন সিনেমা দেখতেছেন, ওই সিনেমার পার্টিকুলার কিছু ক্যারেক্টার, কিছু সংলাপ, কোনো নাটক দেখছেন, সেগুলো সংলাপ আত্মস্থ করে ফেলার চেষ্টা করেন। আমি অলরেডি দেখেন এটা শেয়ার করেছি। ওই বিষয়গুলোর উপর বেস করে আপনি যেন ওই ব্যাপারগুলোকে রাখেন, ঠিক আছে? আচ্ছা, হোপফুলি সবাই ক্লিয়ার, এতটুকু অলরেডি অনেকে চলে গেছে, কিন্তু তারপরেও সবাই চেষ্টা করেন, বিশেষ করে অঙ্কন, তারপর হচ্ছে মাইদা, আর হচ্ছে হাফসা, আপনারা যারা আছেন, যারা যারা বাদ গেছেন আজকে, তারা যেন নেক্সট ক্লাসে এই ব্যাপারটা যেন একটু ভালোভাবে উপস্থাপন করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আজকে ওভারঅল একটা ব্যবস্থা, ঠিক আছে? যারা যারা হচ্ছে ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে এক্সাম দিবেন, যারা হচ্ছে ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে এক্সাম দিবেন, এক্সাম দিবে, তারা আমাকে তারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে আমি কোশ্চেন তাদের পাঠিয়ে দিব, আর নেক্সট ক্লাস থেকে আমরা এটা নিয়ে ডিসকাশন করবো আর আগাবো আস্তে আস্তে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা অনেক লম্বা ক্লাস নিলাম। তো এখন যে কাজটা হচ্ছে যে আমি আপনাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি এরকম প্র্যাকটিস করাইতে চাই, আপনারা এগুলোতে কোঅপারেট করেন, মিউজিক গুলা। আর অলরেডি বলেছি, দেখেন যে সবার ভিতরে কিন্তু কি পরিমাণ ল্যাকিংস আছে, ভয় আছে, প্রেজেন্টেশনে কত ভুল হচ্ছে, এগুলো কিন্তু রিকভার করাটা খুব জরুরি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকেন, শুভকামনা।